নমস্কার। বাংলা লেখা নিয়ে আমরা অনেক কাল ধরেই নানান রকমভাবে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, বাংলা অক্ষর পাল্টেছে। কিন্তু যখন আরও সত্যি কথা বলতে গেলে আমার নিজের হাতে লেখা খুব খারাপ ছিল, তো আমি নিজেই পড়তে পারতাম না। তো সেইখান থেকে চেষ্টা করা যে কী করে ভালো করা যায়। তো রবীন্দ্রভারতীতে পেন্টিং নিয়ে পড়বার সময় আমরা হাতের লেখাকে কী করে ভালো করব, তখন তো ডিজাইনটা জানি, তখন কম্পোজিশন জানি। তো তখন হাতের লেখার উপরে একটু একটু করে কাজ করতে শুরু করি। এই যে হাতের লেখার উপরে কাজ করতে শুরু করা, তো তখন মনে হয়েছিল বা এত দারুণ সুবিধা হচ্ছে কাজ করতে, ভাবতে। এই যে আমরা স্কুলে হাতের লেখা শেখানো হয় যে দুপাতা লিখে নিয়ে এসো, কিন্তু কিভাবে লিখবে, কেমনভাবে লিখবে, অক্ষরটা কেমন দেখতে হবে, এইগুলো বোধহয় আমরা সেইভাবে বলে দিই না। আরেকটা জিনিস যেটা মনে হয়েছিল যে আমরা অক্ষরটাকে ঠিকমতো দেখতে শিখি না বা শেখানো হয় না। এই যে একটা ক লিখছি আমরা বা অ লিখছি, সেই লেখার মধ্যে একটা ব্যালেন্স থাকে। আমরা প্রত্যেকে একটা নিয়ম মেনে, একটা ব্যালেন্স মেনে চলি। আমরা দুটো পাই একসঙ্গে তুলে হাঁটি না, বা দুটো পাই মাটিতে রেখে হাঁটি না সাধারণত। কাজেই এই যে অক্ষরেরও একটা ভীষণ ব্যালেন্স আছে, এবং যে ছাপার অক্ষর হরফ, সেই হরফ যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে এই ব্যালেন্সটা কতটা পারফেক্ট একটা ব্যালেন্স তৈরি হয়ে রয়েছে। এই যে আমরা ক লিখছি, কয়ের যে ত্রিভুজটা, তার পাশের একটা আকৃতি রয়েছে, সেটা কতটা এগোচ্ছে, কতটা এগোলে এই ট্রায়াঙ্গেল যেটা বাইরে বেরিয়ে রয়েছে এদিকে, সেটাকে ব্যালেন্স করতে পারছে। এদিকের গোলটা রয়েছে এগিয়ে আসছে, এদিকেরটা আছে। যদি আমরা এই আকৃতিটাকে ছোট করি, বটা কিন্তু এদিকে পড়ে যাবে। যদি কয়ের ওই আকৃতিটাকে খুব বড় করি, তাহলে এটা ওই আকৃতিটার দিকে ঘুরে যাবে। এইটা হচ্ছে ব্যালেন্স। আমরা যদি একটু যখন হর্ষই যদি লিখি আমরা, তাহলে দেখবো যে হর্ষইটা দেখলেই বুঝতে পারবো যে সেটা সোজা দাঁড়িয়ে আছে, না বেঁকে গেছে, না কি সমস্যা হচ্ছে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অক্ষর যদি আমরা ঠিকভাবে না দেখতে পারি, যদি প্রত্যেকটা অক্ষর না দাঁড়ায়, তাহলে আমাদের পুরো লেখাটাই দাঁড়াবে না। লেখাটা ভীষণভাবে বেঁকে চলে যাবে। এই লেখার আগে যেটা দরকার, যে আমরা সোজা লিখব, না ডান দিকে বেঁকিয়ে লিখব, না বাঁ দিকে বেঁকিয়ে লিখব। তো আমার মনে হয়েছে যে সোজা লেখাটাই সব সময় জরুরি, কারণ তাতে অনেক বেশি বোল্ড হয়, অনেক বেশি স্ট্রং একটা লেখা আমরা দেখতে পাই। এই যে অক্ষরগুলো দাঁড়িয়ে থাকা, তার একটা ব্যালেন্স, সেইগুলো খুব জরুরি। আরেকটা জিনিসও অবাক লেগেছিল যে অক্ষর আস্তে আস্তে পাল্টে পাল্টে যাচ্ছে। 100 বছরে একটু পাল্টালো, আবার 100 বছরে আবার একটু পাল্টালো। এই যে পাল্টে যাচ্ছে, অনেক সময় ধরে পাল্টেছে। আরেকটা জিনিসও বেশ অবাক লাগে যে আমরা এই পুরো পশ্চিমবঙ্গে আমরা যারা বাংলা লিখছি, বিভিন্ন ছোট ছোট জায়গায় বাংলা লেখা হচ্ছে, কিন্তু সব জায়গায় লেখার মধ্যে একটা মিল রয়েছে, আবার একটা অমিলও রয়ে গেছে। যখন হরফ ছাপা হলো, হরফ তৈরি হলো, তখন সেটা একটা নয় বেস তৈরি হলো, আমরা সবাই জানতে পারলাম যে এইটাই ক। কিন্তু তার আগে পর্যন্ত সমস্ত অঞ্চলে লেখা হয়েছে, ক লেখা হয়েছে, একটু একটু পাল্টেছে, কিন্তু বেসিকটা এক। যে এতখানি বড় জায়গায় যেখানে যোগাযোগ নেই, আদান প্রদান নেই, তার মধ্যে থেকেও কিন্তু আমাদের অক্ষরের একটা প্যারালাল স্ট্রাকচার তৈরি হয়ে রয়েছে। এই যে আমরা যখন অক্ষরের মধ্যে আরও বেশি করে দেখছি যে একটা ক, যে অক্ষরটা আমি বারবারই ব্যবহার করছি, কয়ের যে একটা স্ট্রেট লাইন রয়েছে, এই স্ট্রেট লাইন থাকলে আমাদের লিখতে অনেক বেশি সুবিধা, একটা বেস পেয়ে যাই। কাজে এই ক স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা আমরা যদি একদম স্কেল দিয়ে টানি, একরকম স্ট্রেট হবে। আমরা যদি নর্মাল ফ্রি হ্যান্ডে টানি, আরেক রকমের স্ট্রেট হবে।
কিন্তু এই দুটোর মধ্যে তফাৎ আছে। আমরা গ্রিলের যে ডিজাইন হয় সেখানে আমরা অনেক সময় ফুল, লতা পাতা ইত্যাদি দেখি। একটা স্ট্রেট লাইন উঠে গিয়ে তার মাথায় একটা ফুল, আর একটা আমরা ড্রয়িং করছি, সেই ড্রয়িংয়ের মাথায় একটা ফুল। এই যে দুটো লাইন স্ট্রেট, কিন্তু স্ট্রেট নয়, একটা হার্ড লাইন, একটা সফট লাইন। এই সফটনেসটা আমাদের লেখার মধ্যে ভীষণভাবে দরকার, নাহলে লেখা আমাদের সফট হয়ে উঠবে না। এই সফট হওয়াটা খুব দরকার, এটা আমাকে বুঝতে হবে। কারণ টোটাল লেখাটা তো আর সেই কংক্রিটের লেখা নয়, সেই লোহার পাত দিয়ে লেখা নয়। একটা মানুষ লিখছে, একটা স্বাচ্ছন্দ্য, একটা সফটনেস, যেটা লেখাটাকে সুন্দর করে তুলবে, স্টিফ করবে না, সুন্দর করে তুলবে। এই সুন্দর ব্যাপারটা আমাদের চাই। এই যে আমরা অক্ষরগুলোকে লিখব, আমার বাংলাও ইংলিশ যেমন আমরা নিচেরটাকে বেস করে লিখি, বাংলা যখন আমরা লিখব তখন বাংলা মাত্রা থেকে শুরু করব। এই মাত্রা বেস লেখা, অর্থাৎ যেন কোনো জায়গা থেকে, কোনো গাছের ডাল থেকে লতানো লতাগুলো বা লতানো পাতা, লতানো ফুল যেন ঝরে পড়েছে। সেই ঝরে পড়ার যে সফটনেস, সেই সফটনেসটা আমাদের ভীষণভাবে দরকার লেখার মধ্যে। এই যে আমরা লিখছি, লেখাটা আমাদের কি চাইছি? সুন্দর লেখা, পুরো পেজ, পুরো পৃষ্ঠাটা আমাদের যাতে দেখতে সুন্দর লাগে। কাজেই তখনই কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। আগে বলেছি লেখাগুলো সোজা হবে এবং প্রত্যেকটা অক্ষর সমান মাপের হবে, সমান স্পেস লেখাগুলোর, অক্ষরগুলোর। লিখতে লিখতে আমাদের সমস্যা হয় যখন যুক্তাক্ষর চলে আসে। যুক্তাক্ষর চলে আসলেই আমাদের মুশকিল, কারণ একটা ল আছে, একটা প আছে। তো আমি দুটোকে যদি পরপর লিখি তাহলে দুখানা গোটা অক্ষর চলে আসলো তো পরের লাইনে। কখনো কখনো তিনখানা যুক্তাক্ষরও আমরা পাই, তখন তিনখানা দিলে তো তারপরের লাইনে পর্যন্ত চলে আসছে। কাজেই সেই ক্ষেত্রটাও খুব সহজ। আমরা অক্ষরটাকে একটু ছোট করে দিচ্ছি, প্রথম ওপরের অক্ষরটাকে যুক্তাক্ষরে, পরেরটাকেও একটু ছোট করছি, ছোট করে একটা জায়গায় নিয়ে আসছি, যাতে আমার টোটাল যে হাইটটা সেটা বাকি অক্ষরগুলোর সঙ্গে যেন সমান হয়ে যায়। এই যখনই সমান হয়ে যাবে তখন আমার পুরো লাইনটা দেখতে সুন্দর হবে। এছাড়াও আমরা তো নর্মালি এখন ফাউন্টেন পেনে লিখি না, সব জায়গায় যেন একটা পারফেক্ট ডেপথ থাকে, অর্থাৎ হালকা গাঢ় এসব যেন না হয়, একটা ফ্ল্যাট গাঢ়। তো সেটা হলেও লেখাটাকে বেশ সুন্দর দেখতে লাগে। যখন আমরা লিখব তখন আমরা কন্টেন্টটাকে আগে একটু যদি ভেবে নিতে পারি তাহলে আমাদের লিখতে অনেক সুবিধা হবে। এই যে লিখে নিচ্ছি, কি লিখবো ভেবে নিচ্ছি, এটা একটা সুবিধা। আর যখন আমরা একটা লাইনের মধ্যে লিখছি, আমরা কতটা লাইনটা নেব, লাস্ট শব্দটা কি আমরা নেব না সেটা পরের লাইনে পাঠাবো। যদি আগে থাকতেই ভেবে নিই লাইনে কতটা লিখছি, তাহলে মাঝের স্পেস আমরা সামান্য বাড়াতে পারি। যদি মনে করি না ওটা এখানেই ঢোকাবো, তাহলে আমি প্রথম একটা লাইনের প্রথম শব্দের, দুটো শব্দের মাঝের যে গ্যাপ সেটাকে একটু কমাতে পারি। কিন্তু আমাদের সেটা যদি আগে ভেবে নিতে পারি তাহলে সুবিধাটা হবে। অক্ষর দুটো শব্দের মাঝে কতটা স্পেস ছাড়বো, দুটো শব্দের মাঝে আমরা একখানা লেটার স্পেস ছাড়বো। যখন দাড়ি আসবে, লেখার শেষে যে দাড়িটা আসে, সেই দাড়িটার পরে যখন শুরু করব, লেখাটার শব্দটা শেষ হচ্ছে, তার পাশে দাড়ি একটা স্পেস। যখন নতুন লাইন শুরু করছি তার আগে ডাবল স্পেস। তাহলে প্রত্যেকটা লাইন আলাদা হয়ে যাচ্ছে, আবার একসঙ্গে থাকছে। কোন লাইনটা শুরু হচ্ছে, কোন লাইনটার পরে আমাদের বুঝতে খুব সুবিধা হয়। আমরা দাড়ি কতটা দেব, অনেকে দেখা যায় একটা এত বড় অক্ষর লিখলো, তার নিচে ছোট্ট একটা দাড়ি, সেটাও দাড়ি। কিন্তু আমরা যখন পুরনো পুঁথি বা কোথাও দেখি, যেটা আমাদের ট্র্যাডিশন, যে যতখানি অক্ষর আমরা ততটাই দাড়ি দিচ্ছি, তার থেকে বড়ও দিতে পারি। কারণ এই যে দাড়ি দিচ্ছি বা প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি বা বিস্ময়বোধক চিহ্ন দিচ্ছি, এই সব চিহ্নগুলো ভীষণ জরুরি। যে লেখার মধ্যে আমাদের ওই পার্টটা চাই, কারণ ওগুলো যদি না থাকে আমি পড়বার সময়
অন্যরকমভাবে পড়বো, আমার পুরো মানেটাই পাল্টে যাবে। আমাদের সেই যে অক্ষরগুলো ইউজ করছি, পাঞ্চুয়েশন যেগুলো, ছেদ ও জ্যোতি চিহ্ন, সেগুলো খুব দরকার। একই রকম দরকার হচ্ছে চন্দ্রবিন্দু, রয়ের যে গোল্লাটা আমরা দিই। এই রয়ের গোল্লার ব্যাপারে একটা কথা, যে রয় বিন্দু বলা হয়, বয়শূন্য রয় বিন্দু, আর একটা হয় বয়ের নিচে গোল্লা। আমি সবসময় বয়ের নিচে গোল্লাকে সাপোর্ট করে চলি, আমি লিখিও তাই। এই যে লিখে চলছি, গোল্লাটা থাকলে একটা ওজন থাকে, নাহলে তো রয়ের যদি পুটকিটা খুব স্পষ্ট না হয় আমরা ওটাকে ব করব। কাজে লেখা পড়ার মধ্যে তো আমাদের কোনো ভুল থাকার কথা নয়। কাজে আমি যখন রটা লিখছি তার নিচে ডট না দিয়ে একটা গোল্লা পাকিয়ে দিচ্ছি, যে গোল্লাটা আমার ওই অক্ষরটাকে, ব অক্ষরটাকে রতে কনভার্ট করতে খুব সহজে হবে। এই যে আমরা অক্ষরগুলো লিখে চলি, একটা মাত্রা, একটা নিচের মাত্রা, একটা ডান দিকে, একটা বাঁ দিকে, সবটা একটা এরিয়া। এবারে আমরা কতটা নিচে নামবো, কতটা ওপরে উঠবো, হ্রস্বই দীর্ঘই এগুলো তো ওপর দিয়েই করতে হবে, কতটা তুলব। হ্রস্বই যেটা করব সেটা ফুল লেন্থ, যেভাবে আমরা ওই ক্রিকেট খেলার সময় বল করি সেই লেন্থে আসবে, দীর্ঘটা উল্টো লেন্থে আসবে, হ্রস্বও একদম গোটা, দীর্ঘও একদম গোটা করে লেখা, যাতে ওইগুলো কোনো রকমভাবে মানে তার ওজনটা যেন না কমে। সেইগুলোকে সবগুলোকে নিয়ে আমাদের লিখতে পারলে লেখাটা অনেক বেশি ভালো হবে। আমরা তো অনেকক্ষণ ধরে কথা বলছি, সবটা বোধহয় কথায় বোঝা যাচ্ছে না। আমরা একটু লিখে দেখি যে কি বলতে চাইছি। আসলে আমরা একটু লেখার মধ্যে আসি। আমি একটা হর্ষই লিখি। যদি লিখতে বলি কাউকে, নর্মালি আমরা এরকম একটা হর্ষই লিখে এখান থেকে একটা দাগ দিয়ে দেবো, হর্ষই, পরিষ্কার হর্ষই। কিন্তু আমরা এই ফ্রেমটার মধ্যে যদি তাকিয়ে দেখি, হর্ষইটা কিন্তু এই দিকে পড়ে যাচ্ছে। এই যে এই দিকে পড়ে যাচ্ছে, এরকম যদি আমার এক একটা অক্ষর একটা এদিকে পড়ছে, একটা এদিকে পড়ছে, তাহলে পুরো লেখাটাই আমাদের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। আমি আমার লেখার স্টাইলাইজেশনের মধ্যে বলেছি যে এই হর্ষই লিখে এবার এইখান থেকে পুরোটা পেছন দিক থেকে তুলে নিয়ে চলে আসা। এই যে হর্ষই, এই হর্ষইটার ফ্রেমটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে এটা কিন্তু ওজনটা এদিকে নিচ্ছে, যার ফলে এটা এইটার মতো, এই 1 নম্বরের মতো 2 নম্বরের হর্ষইটা কিন্তু পড়ে যাচ্ছে না। এই যে হর্ষইটা আমরা লিখছি, এই কিন্তু একটা ব্যালেন্স আছে, এই ব্যালেন্সটা চাই। অনেকের লেখার মধ্যে আসে যে তালব্যস্য, এটা কতটা নেব, এই হাইটটা আমি এইভাবে তালব্যস্য লিখতে পারি, এইভাবে তালব্যস্য লিখতে পারি, কিন্তু কোনটা নেব, আমরা 1 নম্বর নেব না 2 নম্বরটাকে নেব? এই 1 বা 2 এর মধ্যে কোনোটাকেও না নিয়ে আমরা এইটাকে নিতে পারি, যেটা 3 নম্বর বলছি। কেন? এটা টোটাল তালব্যস্যটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। প্রথম দুটো অংশ আমরা তালব্যস্যের ডিজাইন পোর্শনটা নিচ্ছি, আর তার নিচে শুধুমাত্র লাইনটা রাখছি। কারণ এখানে আমরা 1/3 ডিজাইন পোর্শনটা নিয়েছি, বাকি 2/3 লাইনটা রেখেছি। তাতে আমার এই তালব্যস্য দেখতে ভালো লাগছে না, ওজন হারিয়ে ফেলছে। কাজেই আমরা যদি আবার এটা করি, এখানে লাইনটা একদমই নেই, পুরোটা সলিড হয়ে রয়েছে। আমরা বাঁশি জানি আর কঞ্চি জানি। এই বাঁশির ভেতরটা যে ফাঁপা আছে বলেই এর ভেতর দিয়ে হাওয়া ঢোকে এবং আমরা একটা সুন্দর আওয়াজ পাই। আর কঞ্চির মধ্যে তো কোনো শব্দ নেই, ফাঁকা জায়গা নেই, শব্দ বেরোনোর কোনো জায়গা নেই। এই যে সলিড জায়গাটা, এখানে সেই সলিড একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। কাজে আমার মধ্যে যদি এই স্পেসগুলো থাকে, যার ভেতর দিয়ে বাতাস বয়ে যেতে পারে, একটা সুন্দর সুর তৈরি করতে পারে,
সুর যে শুধু বাঁশিই তৈরি করবে এমন নয়, হাতের লেখার মধ্যে দিয়েও একটা সৌন্দর্য, একটা সুর আমরা পেয়ে যাব। এই তালব্য যেই নিয়মে আমরা করছি, একই রকমভাবে আমরা প করছি। এটাকে 1/3 নিচ্ছি, এই 2/3কে আমরা ডিজাইন পোর্শনটাকে নিচ্ছি। এই যে 1/3 আর 2/3 আমরা নিচ্ছি, এটা আমার লেখার অনেকগুলো জায়গার মধ্যে কিন্তু চলে আসছে, অনেক ক্ষেত্রেই এসেছে। আমরা যে হর্ষই লিখছি পুরোটা জুড়ে, এই নয় যে এইটুকু বা এই নয় এরকম না, একদম পুরোটা ফুল লেন্থ, কারণ এর মধ্যে একটা ডিজাইন ফর্ম রয়েছে। এই যে অক্ষরগুলো দেখতে দেখতে আমার মনে হয়েছে যে এই যে জিনিসটা, এটা ভারী সুন্দর দেখতে। সব কটা অক্ষরের মধ্যে নিজস্বতা, ব্যালেন্স, সৌন্দর্যবোধ, নান্দনিকতা একদম ভরাট। আমরা সেটা দেখি না, আমরা সেটা দেখতে শিখি না, সেই জন্য আমাদের হাতের লেখাও ক্রমশ নিচের দিকে নামছে, খারাপের দিকে এগোচ্ছে। এই ক আর মূর্ধন্য ষ, এই দুটোকে মিলিয়ে আমরা পাচ্ছি ক্ষিয়। এই যে প্রথম আমরা তিনখানা জিনিস দেখছি, আমরা ক যখন লিখছি, এই যে আগে বলেছি প্রথম দিকে যে এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু একদম স্ট্রেট নয়, এটা এই আছে, সামান্যভাবে কার্ভ রয়েছে, খুব অল্প। যেমন এখান থেকে আমরা কটাকে নিয়ে আসছি, কটা কতটা নিয়ে আসছি, যতটা এই জায়গাটা আছে, এটা একটা ওজন রয়েছে। আমি একটা অন্য ক লিখছি, এটাও একটা ক, বা এটা একটা ক, এটাও একটা ক, এই সবগুলো কিন্তু ক। কাজেই আমি এই ট্রায়াঙ্গেলের যে লাইনটা রয়েছে, এটা যে ছাপার হরফ, সেখানেও কিন্তু এটা নিচের দিকে আছে, আমি এটাকে নিয়েছি। যতটা এইটা রয়েছে আমাদের ছাপার যে অক্ষরটা, সেখানে কিন্তু এতটাই ক আছে। এখানেও যেহেতু এইটাকে আমি একটু নিচের দিকে নামিয়েছি, এই ডটটাকে, কাজে আমরা কটাকে এতটা নামাচ্ছি, অনেক বেশি ব্যালেন্স লাগছে। এই বটাকে ব্যালেন্স করতে এটা লাগছে। আমরা যদি ফিরে আসি ক্ষিয়তে, তাহলে আমরা দেখব এই জিনিস কোনটা কোনটা কোন কোন অক্ষরে রয়েছে। কতে আছে, ফতে আছে, আর ক্ষিয়তে আছে। এই জিনিসটা আমরা কতে সব থেকে বড় দেখছি, তারপরে ফ এখানে একটু ছোট কয়েক থেকে, আর ক্ষিয়র ক্ষেত্রে এর পোর্শনটা হচ্ছে এইটুকুনি, এত অল্প। কাজ করতে গিয়ে মনে হয়েছে আমার যে এখানে যত কম ডিজাইন, এটা তত বড়। এটার থেকে এখানে একটু বড় ডিজাইন, আর একটু ছোট, এখানে আরো বড় ডিজাইন, এই অংশটাকে আরো ছোট, কারণ এখানে আমাদের ডিজাইন পোর্শন বাড়ছে, কাজে ব্যালেন্স বাড়ছে, এখানে জায়গাটা কমছে। এই ক্ষিয়টা আমরা অনেকেই ভালো করে লিখতে পারি না, কিন্তু ক্ষিয়টা ভারী সুন্দর, কারণ এর এত বেশি একটা জ্যামিতিক নকশা রয়েছে এর মধ্যে, যে এটা এই দুটো আবার যেগুলো ডান দিকে ঘুরে আসছে, সেটা আবার সলিড থাকছে। যদিও আমি ক লেখার সময় কিন্তু একটা গ্যাপ রেখে দিয়েছি, গ্যাপ রাখলে একটা ওই এয়ারি ব্যাপারটা তৈরি হয়। এই যে ক্ষিয়র আমরা লিখে বেড়াচ্ছি, এইভাবেই আমাদের লেখা। আমি একটু আগে বলছিলাম যুক্তাক্ষরের কথা, যে ধরুন পদ্ম, দ, তার নিচে ম, পটা তো আগে আছে, তো পয়ের সাইজ এইটা, আর দ আর মর সাইজ যদি হয় তাহলে তো দেখতে খুব বাজে লাগবে। সেই জন্য আমি যা বলতে চাই যে এই দটাকেও একটু সাইজে ছোট করলাম,
মটাকেও একটু ছোট করলাম, তাহলে এই লাইন দুটো মিলে যাচ্ছে। তো যদি আমরা এইভাবে দেখাই, এই একটা অক্ষর, তার সঙ্গে এই একটা অক্ষর, আর এগুলো তার পাশে যে গোটা অক্ষর রয়েছে, এটা ক হলো, এখানে ল হলো, এখানে প হলো, এখানে আকার হলো। তাহলে আমার এই সব কটা লাইন একদম মিলে থাকছে, অথচ অক্ষরগুলো খুব গোটা গোটা অক্ষর নিচ্ছি। আমরা যেমন দন্তস্বয় হস, অনেকেই এইভাবে লেখে। তালব্য স, এটা হচ্ছে একদম শুদ্ধ লেখা, কেউ এইভাবে লেখে। তাহলে একটা হর্ষ এইরকম, একটা হর্ষ এইরকম, এই বিভিন্ন রকম করে বাংলা তো অনেক শক্ত হয়ে উঠছে। ছোটবেলায় শিখতে হোক কিংবা বিদেশি যারা আছে তাদের বাংলা শিখতে হোক, তো সেইগুলো না করে যদি আমরা গোটা গোটা করি, যে ক লিখলাম, ল, তার সঙ্গে প, দন্তন্বয় আকার, তাহলে আমার কিন্তু অংশ লাইন একদম ঠিক থাকছে। এইটা আমাদের যুক্তাক্ষরের ক্ষেত্রে খুব দরকার। আমরা যদি এরপরে একটা সবকটা অক্ষরই সুন্দর, ভীষণ ব্যালেন্স, আমি এটা বারবার বলি, এখনও হয়তো 2-4 বার বলে ফেলেছি এর মধ্যে, কিন্তু যে অক্ষরটা আমাদের বাংলা ছিল রি, লি, লি শব্দটা তো অনেক কাল আগেই উঠে গেছে, কিন্তু তাকে আমরা দেখি নয়। এই যে আমরা যে নটা করছি, এই নিচ্ছি, এটা কখনো কেউ বেশি ঘোরায় কম ঘোরায়, বেশি ঘোরানোর কথা নয়। আমি এখান থেকে খুব এই নিলাম, এখান থেকে একটু ডিজাইন মোটিভ নিচ্ছি। এখন কিন্তু আর শুধু নয় নেই, একটা ডিজাইন ফর্ম তৈরি হয়ে রয়েছে। কাজে এই সৌন্দর্যবোধটা, এই একটা নয় আছে, নয়, একটা ডিজাইন মোটিভ, এটাকে উল্টো করে দিই, সবটা মিলিয়ে আরেকটা ডিজাইন। এই যদি পরপর করে যাই, তাহলে কিন্তু সব জায়গায় এই ডিজাইনটা ভালো লাগছে। আমাদের যখন কোনো ছোট্ট ইউনিট ভালো লাগে, সেগুলো যখন আমরা জুড়ে দিই, দিয়ে বড় ইউনিট যেটা পাই, এটা হোক বা এটা হোক, সেই সবটাই ভালো লাগে। কাজে লেখার মধ্যে, অক্ষরের মধ্যে একটা সেই নান্দনিক বোধটা থেকে যায়, সেটা আমরা একটু খুঁজে বের করে নিই। তালব্য স লেখাটা ভীষণ অন্যরকম। এই যে সুন্দর করে একটা লেখা, যথেষ্ট শক্ত। আগেই বলেছি যে যেখানে লাইন বেশি সেই লেখাটা, সেই অক্ষরটা সহজ হয়। এখানে কিন্তু লাইন আছে, কিন্তু এর মধ্যে এতখানি বাতাসের মধ্যে আমাদের ঘুরে বেড়ানো, সেটা খুব সুন্দর। কাজে আমার মনে হয় এই তালব্য স অক্ষরটা ভীষণ ভালো লাগে, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। আমি আবার এই তালব্য সর মধ্যে দোকানে একই রকম সাইজে করি না, প্রথমটা ছোট, তারপরেরটা বড়। এই যে সবটা মিলিয়ে একটা ডিজাইন ফর্ম তৈরি হয়ে যাওয়া, সফটনেস আছে, হার্ডনেস রয়েছে, সবটা মিলে কঠিনে কোমলে একটা ভালো লেখা বলে আমার, ভালো অক্ষর। আমরা আরেকটা অক্ষর একটু বলি, সেটা হচ্ছে ড বা বর্গীয় জ। আমরা বর্গীয় জ অনেক সময় এইভাবে লিখি, যার ফলে এই জায়গাটা যায় কমে। আমি এটাকে জাস্ট চেঞ্জ করে এই করেছি, একদম টিয়া পাখির ঠোঁটের মতো। তারপরে এই জ। আমরা যখন ড লিখব তখন ড, যখন ডয়শূন্য র করব, এরকম। কাজে এইটা এসে এখানে একবার থামবে, এখানে যাবে, আবার
ফেরত আসবে। এই ফেরত আসাটা একদম ফুল লেন্থে ফেরত আসবে, এরকম নয় বা এরকম নয়, এরকম নয়, একদম পুরোটা জুড়ে ফেরত আসবে। এই জলেখাটাও আমার ভারী সুন্দর লাগে। আর এই তালবস্যা একটা মানে রোমাঞ্চকতা থাকে, যে দুটো গোল রইল, যেন দুখানা মানুষের অংশ মাথা রইল, এখান থেকে একটা লাইন এখানে একটু মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, একটা প্রকৃতির ব্যাপার, একটা ঋজুতা, তার সঙ্গেই এত সফটনেস, দারুণ রোমাঞ্চকর একটা অক্ষর। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, আমি তালবস্যার কথা বলব। ভ আমার খুব পছন্দ। এই ভ দেখতে হবে যেন উঁ না হয়ে যায়, ভ যেন উঁ না হয়ে যায়। রি আরেকটা ভালো অক্ষর। ও আমি ঝ লিখি নর্মালি এইভাবে, কারণ অক্ষর এটা আছে, এটা আছে, আমি একবারেই নিয়ে নিচ্ছি ঝ। যদি রি করতে হয়, রিতে অবশ্য মাত্রা হয় না, রি, রির মধ্যে দারুণ সফটনেস আছে, একটা মজা রয়েছে। আসলে হাতের লেখা একটা আলাদা জিনিস, যেটা নিজেকে, নিজের ব্যক্তিত্বকে, নিজের সৌন্দর্যবোধকে, নান্দনিকতাকে প্রকাশ করতে পারে। আমরা তো অনেকক্ষণ কথা বলেছি, অক্ষরগুলো লিখে দেখিয়েছি, যেটা খুব দরকার। যেখানে আমি পৌঁছচ্ছি না, সেখানে আমার লেখা পৌঁছচ্ছে। এই যে লেখা পৌঁছে যাচ্ছে, লেখাটা দেখেই তারা আমার উপরে একটা ইমেজ তৈরি করে ফেলছে। আমি কেমন, আমি কি করছি না করছি, তারও একটা আভাস লেখার মধ্যে থাকে। কাজেই এই লেখাটাকে আমাদের ভীষণ যত্ন করে লিখতে হবে, না হলে কিন্তু এই লেখা যে শিল্পটা, সেই শিল্পটা হয়তো একদিন হারিয়ে যাবে। আমরা যতই কম্পিউটারে লিখি না কেন, মেশিন যতই আমাদের সাহায্য করুক না কেন, কিন্তু এই হাতের লেখার এই আঙুলগুলোর যে কাজ, সেই কাজগুলো যদি আমরা ঠিক ঠিক না করে উঠি, তাহলে একটা শিল্প হয়তো একদম হারিয়ে যাবে। নমস্কার।